আন্টি, আমি তৃষা। ওই যে কালকে রাতে আপনি যার সাথে কথা বললেন না, আমি সেই। তৃষার ভয়ার্ত কণ্ঠে সম্মুখে থাকা জাহানারা বেগমের হাতে বিদ্যমান ঝাঁটাটা অবহেলায় মেঝের মার্বেল পাথরে পড়ে গিয়ে এক তীক্ষ্ণ শব্দ তুলল। জাহানারা বেগম বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন। তৃষা ততক্ষণে আর্য দীর্ঘ দেহবয়বের পিছনে গিয়ে লুকিয়েছে। আর্যর বাবা, আফজাল সাহেব, ড্রয়িং রুমের মাঝখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। তার চোখের কোণে জল টলমল করছে কাঞ্চিত, কিন্তু ব্যক্তিত্বের গাম্ভীর্য তখনও অটুট। তিনি কাঁপা কাঁপা গলায় ডাকলেন, আর্য, তুই তুই সত্যি এসেছিস বাবা? আর্য কোনো উত্তর দিল না। সে কেবল অবনত মস্তকে নিজের অপরাধবোধের ভারে নুয়ে পড়ল। জাহানারা বেগম ততক্ষণে নিজেকে সামলে নিয়ে তৃষার দিকে এক ধাপ এগিয়ে এলেন। নরম কণ্ঠে শুধালেন, তুমি মাহেরিন নও? তৃষা ভীত স্বরে বলল, না তো। তাহলে? জাহানারা বেগমের এহেন প্রশ্নের জবাবে কিছুটা চুপসে গেল তৃষা। যথার্থ প্রত্যুত্তর খুঁজতে ব্যর্থ হয়ে বলতে গেল, আমি টুইঙ্কেলের বা। তবে তাকে কথা শেষ করতে দিল না আর্য। ও ধীর পায়ে এগিয়ে এসে তৃষাকে সামনে নিয়ে ভরাট কণ্ঠে বলল, মা, ও তৃষা, আমার ওয়াইফ। তৃষা বিস্ময় বিস্ফোরিত নয়নে আর্যর দিকে তাকিয়ে রইল। হৃৎপিণ্ডটা বুকের ভেতর যেন ড্রাম বাজাচ্ছে। আমার ওয়াইফ, শব্দ দুটো আর্যর গম্ভীর কণ্ঠে উচ্চারিত হওয়ার পর ড্রয়িং রুমের বাতাস যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। তৃষা তো বলতে চেয়েছিল ও টুইঙ্কেলের বাণী, স্রেফ একজন বন্ধু। কিন্তু আর্যর এই বলিষ্ঠ পরিচয় দান তৃষার সমস্ত যুক্তিকে যেন এক লহমায় ধুলোয় মিশিয়ে দিল। জাহানারা বেগম নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না। তিনি অবিশ্বাসের দৃষ্টিতে তৃষার সেই মায়াবী আর নিষ্পাপ মুখশ্রীর দিকে চেয়ে রইলেন। মাহেরিনের সেই উগ্রতা আর দম্ভের লেশমাত্র নেই এই মেয়েটির মধ্যে। বরং একরাশ স্নিগ্ধতা যেন ওর অবয়ব ঘিরে আছে। জাহানারা বেগম কাঁপা কাঁপা হাতে তৃষার চিবুক ছুঁয়ে ধরা গলায় বললেন, তৃষা, তুমি তৃষা? তৃষা কিঞ্চিত হেসে সম্মতিসূচক মাথা ঝাঁকালো। হঠাৎ ঘুমন্ত টুইঙ্কেল চোখ কচলাতে কচলাতে উঠে বসল। ঘুমের আবেশে ওর গোলুমলু মুখটা একটু ফোলা, আর চুলগুলো অবিন্যস্ত। ও আড়মোড়া ভেঙে হাই তুলে অবাক হয়ে চারপাশটা দেখল। তারপর আর্য আর তৃষার মাঝখানে এসে দাঁড়িয়ে নিজের আধো আধো বলিতে করা গলায় বলল, পাপা, বাণীকে নিয়ে তুমি কার সাথে ঝগড়া করছো? আর ওই দাদিয়াটা কেন আমার বাণীকে ছুঁয়ে কাঁদছে? তুমি কি আবার বাণীকে বকেছ? আফজাল সাহেব আর জাহানারা বেগম দুজনেই যেন বিদ্যুৎস্পৃষ্টের মতো টুইঙ্কেলের দিকে তাকালেন। আফজাল সাহেবের চোখের জল এবার বাঁধ মানল না। তিনি দুই হাঁটু গেড়ে মেঝের ওপর বসে পড়ে দুহাত বাড়িয়ে দিলেন টুইঙ্কেলের দিকে। তার গলার স্বর কান্নার ভারে বুঝে আসছে। আমার নাতনি, দাদুন ভাই, এদিকে আসো তো দাদু ভাই। টুইঙ্কেল প্রথমে একটু থতমত খেল। ও বড়দের দিকে একবার দেখল, তারপর তৃষার ওড়নাটা শক্ত করে খামচে ধরল। ও বেশ বিজ্ঞের মতো মাথা নেড়ে আফজাল সাহেবকে উদ্দেশ্য করে বলল, তুমি কে? আমার পাপা বলেছে দাদুনরা নাকি অনেক চকলেট আর স্টোরি বুক রাখে। তোমার পকেটে কি চকলেট আছে? না থাকলে কিন্তু আমি তোমার কোলে যাব না, বলে দিলাম। জাহানারা বেগম এবার প্রশস্ত হাসলেন। আনন্দের এই বাঁধভাঙা জোয়ারে তার চোখের জলগুলো যেন মুক্তার দানার মতো ঝরতে লাগল। তিনি টুইঙ্কেলকে কোলে তুলে নিয়ে ওর কপালে সহস্র চুমু এঁকে দিয়ে বললেন, আমার সোনাটা, চকলেট কেন? তোমার জন্য তোমার দাদুন পুরো একটা চকলেটের দোকান কিনে রেখেছে। তুমি এসো তো আমার কাছে, আজ তোমাকে 101টা রূপকথার গল্প শোনাবো। আর্য এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়েছিল। মাতৃভক্ত ছেলেটির এতদিন পর নিজের মাকে সামনে দেখে বুকটা হঠাৎ হু হু করে উঠছে। এতক্ষণ শান্ত থাকলেও এবার নিজেকে সামলানো দায় হয়ে পড়ছে আর্যর। ও জানে মা ওকে ছুতে চাইছে, তবে কোন এক অজানা কারণে কাছে আসতে পারছেন না তিনি। তবে এবার আর কোন বাধা মানল না আর্য, এক প্রকার দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে বলল, তুমি রেগে আছো মা? মাফ করনি এখনো? কথাগুলো বলার সময় ওর কণ্ঠটা ধরে আসছিল। জাহানারা বেগম চোখের পানি ছেড়ে দিলেন, অশ্রুসিক্ত নয়নে ছেলেকে জড়িয়ে কপালে চুমু একে বললেন, আমি তো তোর উপর কখনো রাগই করিনি বোকা ছেলে। মায়ের একটা দীর্ঘ স্নেহস্পর্শে আর্য আবদ্ধ হচ্ছে। তৃষা মুগ্ধ নয়নে চেয়ে আছে, টুইঙ্কেলও চুপিসারে দেখছে বাবা আর দাদিয়ার কাণ্ড। মায়ের সাথে এক দীর্ঘ বাক্যালাপ শেষ করে আর্য ধীর পায়ে আফজাল সাহেবের সামনে গিয়ে বসল। তাকে সালাম করতে গিয়ে আর্যর নিজেরও দুচোখ ভিজে এল। সে ধরা গলায় বলল, বাবা, আমি বড্ড দেরি করে ফেলেছি। কিছু শাক্ত অনুভূতি আমার বিবেককে অন্ধ করে দিয়েছিল। আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি। মাফ করে দিও আমায়। আফজাল সাহেব আর্যকে জড়িয়ে ধরে বুকে টেনে নিলেন। এক বিশাল বটবৃক্ষের মতো আগলে রাখা সেই পিতৃস্নেহ আজ আর্যর সমস্ত অপরাধবোধ ধুয়ে মুছে সাফ করে দিল। তিনি আর্যর পিঠে হাত বুলিয়ে বললেন, ভুল তো মানুষই করে রে খোকা। কিন্তু সেই ভুল স্বীকার করে শেখরে ফিরে আসাই বড় বীরত্ব। তুই আজ শুধু নিজে ফিরে আসিসনি, তুই আমাদের ঘরের লক্ষ্মী আর এই চাঁদের কণা নাতনিটাকেও নিয়ে এসেছিস। আজ থেকে এই শূন্য বাড়ি আর খা খা করবে না।
তৃষা একপাশে দাঁড়িয়ে এই পুনর্মিলনের দৃশ্যটা দেখছিল। ওর বুকের ভেতরের সবটুকু জোরটা যেন উধাও হয়ে গেছে। নবপ্রভাতের স্নিগ্ধতার ছাপিয়ে এক অদ্ভুত ব্যস্ততায় মত্ত হয়েছে পুরাতন জমিদারি ধাঁচের অ্যাসান ভিলা নামক খুলনার সুবৃহৎ বাড়ির আঙিনা। পার্শ্ববর্তী বাগান থেকে ভেসে আসা পাখির কিচিরমিচির গুঞ্জনে সবে তন্দ্রা টুটল তৃষার। আড়মোড়া ভেঙে চোখ মেলতেই সে নিজেকে আবিষ্কার করল এক বিস্তর বনেদি কক্ষে। শ্বেতপাথরের শীতল মেঝে, বিশাল কাঠের কারুকাজ করা পালঙ্ক আর সিলিংয়ে ঝুলন্ত ভিক্টোরিয়ান ধাঁচের ঝাড়লণ্ঠন। কালকের সফর ক্লান্তি আর দীর্ঘ রাত অবধি জাগার দরুন নিদ্রার সময়কাল দীর্ঘ হয়েছে তার। বাইরে রৌদ্রের প্রখরতা দেখে বেলার পরিমাণটা কিঞ্চিত আঁচ করতে পারল তৃষা। তৎক্ষণাৎ আড়মোড়া ভেঙে ওঠে বসল বিছানায়। দেওয়াল ঘড়ির টিকটিক ধ্বনি সকাল 10টার জানান দিচ্ছে। ও দ্রুত পায়ে ওয়াশরুমে প্রবেশ করল। কিছুক্ষণ পর তৃষা দ্রুত পায়ে তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে এল। ওর বুকের ভেতরটা দুরুদুরু করছে। বাড়ির নতুন পরিবেশে প্রথম সকালে এত দেরি করে ওঠাটা নিঃসন্দেহে লজ্জাজনক। সিঁড়ি বেয়ে নিচে নামতেই তার কানে এল এক প্রাণবন্ত হাসির রোল। ড্রয়িং রুমে প্রবেশ করতেই তৃষার চোখের সামনে এক অপূর্ব দৃশ্য ভেসে উঠল। বিশাল কারুকাজ করা সেগুন কাঠের সোফায় আয়েশ করে বসে আছেন আফজাল সাহেব। আর তার কোলের ওপর আধশোয়া হয়ে টুইঙ্কেল মহা উৎসাহে হাত পা নেড়ে কোনো এক কাল্পনিক যুদ্ধের গল্প শোনাচ্ছে। আফজাল সাহেব পরম মমতায় নাতনির চুলে হাত বুলিয়ে দিচ্ছেন আর থেকে থেকে হেসে উঠছেন। দৃশ্যটা এতই নির্মল যে তৃষা এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই রান্নাঘর থেকে তেলের ছ্যাঁচছ্যাঁচ শব্দ আর মশলার ঝাঝাল ঘ্রাণ ভেসে এল। তৃষা বুঝতে পারল জাহানারা বেগম সকাল থেকেই ব্যস্ত। সে অপরাধী মুখে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে এগোতে চাইল, কিন্তু তার আগেই পেছনে থেকে আফজাল সাহেবের গুরুগম্ভীর অথচ দরাজ কণ্ঠস্বর ভেসে এল। আরে মা, উঠে পড়েছ? ঘুম ঠিকঠাক হলো তো? নতুন জায়গা, হয়তো একটু অস্বস্তি হয়েছে তোমার। তৃষা অপ্রস্তুত হয়ে আফজাল সাহেবের সামনে গিয়ে দাঁড়াল। মাথাটা সামান্য নিচু করে লাজুক স্বরে বলল, আসলে বাবা, কালকের জার্নিটার পর শরীরটা একটু বেশিই ছেড়ে দিয়েছিল। আমার অনেক আগে ওঠা উচিত ছিল। মা হয়তো একা সব কাজ করছেন। আফজাল সাহেব হাত তুলে ওকে আশ্বস্ত করে হাসলেন। তার চোখে মুখে আজ এক অদ্ভুত প্রশান্তি। তিনি বেশ রসিকতার সুরে বললেন, আরে না না, তোমার মায়ের তো আজ ঈদের আনন্দ। 24 ঘন্টা রান্নাঘরে থাকলেও ওর ক্লান্তি নেই আজ। তুমি বরং এখানে বসো তো মা। এই বুড়ো মানুষটার সাথে একটু গল্প করো। আর্য তো চিরকালই একটু কম কথা বলা ছেলে, ছোটবেলাটাও ও তো কেবল হু হ্যাঁ করেই কাটিয়ে দিল। তোমার মুখ থেকে ওর কিছু বদনাম শুনি। তৃষা অবাক হয়ে দেখল এই গম্ভীর মানুষটি কতটা সহজভাবে তাকে আপন করে নিয়েছেন। ঠিক সেই মুহূর্তে রান্নাঘর থেকে হাতা খুন্তির শব্দ থামিয়ে দরজায় এসে দাঁড়ালেন জাহানারা বেগম। কপালে সামান্য ঘাম, পরনে সুতি শাড়ি, কিন্তু চোখে মুখে এক আকাশ তৃপ্তি। তিনি তৃষার বিচলিত মুখটা দেখে অভয় দেওয়ার ভঙ্গিতে হাসলেন। আরে আর্যর বাবা, মেয়েটাকে সকালেই জেরা শুরু করলে নাকি? দেখছ না ও কতটা অপ্রস্তুত হয়ে আছে। তৃষা মা, তুমি একদম চিন্তা করো না তো। এই বাড়িতে কোনো নিয়ম নেই যে সকালেই তোমাকে রান্নাঘরে ঢুকতে হবে। আজ আমি আমার মনের মতো করে তোমাদের সবার জন্য রান্না করছি। তুমি বরং তোমার শ্বশুরের সাথে একটু গল্প করো মা। তৃষা আফজাল সাহেবের পাশের সোফাটায় বসল। আফজাল সাহেব স্নেহের দৃষ্টিতে তৃষার দিকে চেয়ে এক দরাজ হাসি দিলেন। তৃষার জোরতা কাটাতে তিনি বেশ বন্ধুত্বপূর্ণ স্বরে বললেন, জানো মা, এই বাড়িটা দীর্ঘ 6টা বছর একদম নিথর হয়ে পড়েছিল। আমি আর তোমার মা কেবল দেয়ালের ছবিগুলোর সাথে কথা বলতাম। আজ সকালে তোমার আর টুইঙ্কেলের হাসির শব্দে মনে হচ্ছে প্রাণহীন ইটের পাঁজরে কেউ প্রাণ ফুঁকে দিয়েছে। আর্যর মতো একটা খ্যাপাটে ছেলেকে তুমি সামলাচ্ছ কি করে, সেটাই আমার মাথায় খেলছে না। তৃষা হেসে ফেলে লজ্জিত মুখে উত্তর দিল, বাবা, উনি তো সারাক্ষণই ক্যাপ্টেনগিরি করেন। সারাদিন শুধু, এটা করো না, ওটা করো না। ওনার শাসনের চোটে আমার জান যায় যায় অবস্থা। আফজাল সাহেব হো হো করে হেসে উঠলেন। একদম ওর দাদুর মতো হয়েছে। তবে শোনো মা, বাইরের ওই শক্ত খোলসটা দেখে ওকে বিচার করো না। ও ভেতরে ভেতরে বড্ড নরম। তুমি এসেছো বলেই হয়তো আজও নিজের শেকড় খুঁজে পেয়েছে। এখন থেকে এই বুড়ো মানুষটার টিম হলো তুমি আর টুইঙ্কেল। আর্য যদি বেশি শাসন করে, সরাসরি আমাকে রিপোর্ট করবে। এই বাড়ির সব অর্ডারের ওপর আমার ভেটো পাওয়ার আছে, মনে রেখো। তৃষা পরম শ্রদ্ধায় আফজাল সাহেবের দিকে তাকালো। একজন শ্বশুর যে প্রথম দিনেই বাবার মতো এতটা সহজ হয়ে উঠতে পারেন, তা যেন ওর কল্পনাতীত ছিল। প্রাতরাশের সময় পেরিয়ে মধ্যাহ্ন ভোজের সময় হয়েছে বলা যায়। টেবিলটা খাবার বাড়া হচ্ছে। সকালে উপস্থিত থাকলেও একমাত্র আর্য অনুপস্থিত। তৃষা কিঞ্চিত অনুসন্ধিৎসু দৃষ্টিতে খুঁজতে তৎপর আর্যকে, তবে সেটা বড্ড অগোচরে। সকলের দৃষ্টিকে ফাঁকি দিতে পারলেও জাহানারা বেগমকে ফাঁকি দিতে ব্যর্থ হল তৃষা। জাহানারা বেগম টেবিলে খাবার সাজাতে সাজাতে তৃষার উদ্দেশ্যে বললেন, আর্য গার্ডেনে। জাহানারা বেগমের কথায় ধ্যান ছুটল তৃষার।
অপ্রকৃতস্থের ন্যায় সে বলল, আমি তো মানে এমনি। জাহানারা বেগম কিচেনের উদ্দেশ্যে যেতে যেতে মৃদু হেসে বললেন, আমিও এমনিই বললাম। গার্ডেনটা বাড়ির উত্তর সাইডে। জাহানারা বেগমের অর্থপূর্ণ হাসির সামনে তৃষার গাল দুটো আপেলের মতো রাঙা হয়ে উঠল। সে আর বাক্যব্যয় না করে ওড়নাটা কাঁধে ঠিক করে নিয়ে ধীর পায়ে এগিয়ে চলল বাড়ির উত্তর পার্শ্বে, বাগানের উদ্দেশ্যে। অ্যাসান ভিলার এই বাগানটি যেন এক টুকরো অরণ্যের রূপকথা। প্রাচুর্যময় সবুজের সমারোহে ঘেরা এই প্রাঙ্গণে রোদ ছায়ার আলপনা আঁকা। বিস্তৃত বৃক্ষের সুশীতল ছায়ায় এক মায়াবী নিস্তব্ধতা বিরাজ করছে। মাটির সোদা গন্ধ আর বুনোফুলের তীব্র সুবাসে চারপাশটা আমোদিত। দুপুরের তপ্ত রোদ্দুর গাছের পাতার ফাঁক গলে চুইয়ে চুইয়ে মাটিতে পড়ছে, যা দেখতে অনেকটা সোনালি সুতোর বুননের মতো। কোথাও বেলি ফুলের শুভ্রতা, আবার কোথাও বা রক্তজবার ঔদ্ধত্য। তৃষা সাবধানে পা ফেলে এগোচ্ছিল। হঠাৎ তার নজরে এল আর্যকে। এক বিশাল কৃষ্ণচূড়া গাছের নিচে আর্য একা দাঁড়িয়ে আছে। পরনে তার শ্বেতশুভ্র শার্ট আর কালো ট্রাউজার। সে একমনে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছিল, সম্ভবত নিজের শেখরে ফেরার সেই বিচিত্র অনুভূতিগুলোকেই ডিকোড করছিল সে। তৃষা চুপিসারে এগিয়ে যাচ্ছিল চঞ্চল পদক্ষেপে। তবে বাগানের ওই দিকটার একটা কোণটায় শিউলিতলার পাশের মাটিটা বড্ড চ্যাটচ্যাটে আর শ্যাওলা ধরা পিচ্ছিল ছিল। অসতর্কভাবে বেখেয়ালি মনে তৃষা পা বাড়াতেই অনুভব করল মাটির ওপর থেকে তার নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। ক্ষীণ এক আর্তনাদ করে তৃষা যখন পেছনের দিকে আছড়ে পড়তে যাবে, ঠিক তখনই একজোড়া লৌহকঠিন হাত ওকে শূন্যে থাকতেই হ্যাচকা টানে নিজের দিকে টেনে নিল। আর্যর বলিষ্ঠ বুকের সাথে তৃষা সজোরে ধাক্কা খেয়ে থমকে দাঁড়াল। ভয়ে তৃষা আর্যর শার্টের কলারটা খামচে ধরে চোখ বন্ধ করে ফেলল। পরমুহূর্তেই আর্যর সেই অতি পরিচিত তপ্ত নিঃশ্বাস ওর কপালে আছড়ে পড়ল। আর্য ওকে সোজা করে দাঁড় করিয়ে অত্যন্ত গম্ভীর অথচ উদ্বেগময় স্বরে ধমক দিয়ে উঠল। আর ইউ ক্রেজি তৃষা, আপনার কি দুপায় হাঁটার কোনো সমস্যা আছে? নাকি যেখানেই যান, সেখান থেকে ভূমিশয্যা নেওয়ার শপথ করে বের হন? তৃষা পিটপিট করে চোখ মেলে দেখল আর্যর চোখে সেই মরণাত্মক রাগ আর এক আকাশ চিন্তা। সে আমতা আমতা করে বলল, আমি আমি আসলে আপনি কি করছেন সেটা দেখতে আসছিলাম। মাটি যে পিচ্ছিল ছিল সেটা বুঝিনি। বুঝবেন কি করে? আপনার মগজে তো সারাক্ষণ দুষ্টামি ঘোরে। সরি টু সে তৃষা, বাট ইউ আর মোর চাইল্ডিশ দ্যান টুইঙ্কেল। এই যে এক হাত এখনো পুরোপুরি ঠিক হয়নি, এর মধ্যে যদি আজ আবার আছাড় খেয়ে কোনো হাড় ডিসপ্লেসড হতো, তবে কি হতো? তৃষা আর্যের এতগুলো কথা শুনে মুখ কুঁচকে গোমরা করে বলল, আপনি কি জানেন আপনি অনেক বেশি রুড। ইয়েস আই নো more rude but not a for everyone. আর্য কিছুটা নিচুস্বরে কথাটা বলায় তৃষা সঠিক বুঝতে পারল না। সে প্রশ্নাত্মক দৃষ্টি মেলে বলল, কি বললেন? নাথিং। আর এখনো তো সকালের খাবার খাননি, তার মানে মেডিসিনটাও নেননি নিশ্চয়ই। সোকুইক খাওয়ার পরপরই মেডিসিন আছে আপনার। সে দ্রুত ভিলার দিকে এগিয়ে যেতে ফের আরেকবার পিছন ঘুরে তাকালো। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন কেন? দ্রুত আসুন। আর লিসেন, এই গার্ডেনে এরপর থেকে একা পা বাড়ালে কিন্তু আপনাকে হুইলচেয়ারে বন্দি করে রাখব। ডিকটেশনটা ক্লিয়ার? তো চলুন। আর্য সোজা হাঁটা শুরু করল। তৃষা আর্যর পিছন পিছন যেতে যেতে ঠোঁট উল্টে বিড়বিড়িয়ে বলল, হনুমান এক একটা। সে কি আর্য, তুই এখনো তৃষাকে আপনি করে কেন বলিস? ডাইনিং টেবিলের সমস্ত কোলাহল যেন এক মুহূর্তে স্তিমিত হয়ে এলো। মায়ের এহেন প্রশ্নের কিছুটা বিভ্রান্তের ন্যায় তাকালো আর্য। উত্তর খোঁজার ব্যর্থ প্রচেষ্টায় শেষমেশ মস্তিষ্ক শূন্য হিসাবে অনুমান হল। তবে জাহানারা বেগম থামলেন না, ফের প্রশ্নের তোরে বিদ্ধ করলেন ছেলেকে। কি হলো, কথা বলছিস না কেন? প্রথমত তৃষা তোর বিয়ে করা বউ, সেটা তুই নিজেই স্বীকার করছিস। দ্বিতীয়ত ও তো বয়সে তোর থেকে বড় নয়, আপনি বলিস কেন? তৃষাও কিছুটা বোকা দৃষ্টি মেলে চেয়ে আছে জাহানারা বেগমের দিকে। আর চোখে একবার আর্যর দিকে তাকালো সে। সত্যি বলতে আর্যর এমন আপনি সম্বোধনটা বড্ড অদ্ভুত লাগে তার কাছে। তবুও লজ্জার খাতিরে কখনো কিছু বলতে পারিনি সে। তবে এখন জাহানারা বেগমের প্রত্যুত্তরে আর্য কি বলবে? আর্য নিজেও নিশ্চুপ দৃষ্টিতে মস্তক অবনত করে সামনে থাকা থালার দিকে চেয়ে আছে। জাহানারা বেগম ছেলেকে বোঝানোর ছলে ফের বললেন, শোন বাবা, আমরা জানি এখন পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব আমাদের সংস্কৃতিতে বড্ড বেশি। কিন্তু তার মানে এই নয় যে তুই তোর বিয়ে করা বউকে আপনি বলে সম্বোধন করবে। অন্তত আমার ভীষণ শ্রুতিকটু লেগেছে বিষয়টা। আশা করি বোঝাতে পেরেছি। আফজাল সাহেব এতক্ষণ নিজের রসনা তৃপ্তিতে নিমগ্ন ছিলেন, কিন্তু গিন্নির এমন মোক্ষম প্রশ্ন আর ছেলের অসহায় মুখচ্ছবি দেখে তিনি আর না হেসে পারলেন না। তিনি এক গ্লাস পানি খেয়ে নিজের গলায় দানা বেঁধে আসা হাসির রেশটুকু সামলে নিয়ে বললেন, আরে জাহানারা, তুমি কি এজলাসের অভ্যাসটা এই ডাইনিং টেবিলে না আনলে শান্তি পাও না? দেখছো না ছেলেটা খাবার গলায় আটকে ফেলার জোগাড় করেছে। তুমি তো দেখছি এখানেও জেরা আর উকিলাতি শুরু করে দিলে। জাহানারা বেগম ভ্রু কুঁচকে আফজাল সাহেবের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বললেন,
উকিলাতি নয়, আমি স্রেফ ন্যায়ের কথা বলছি। এই বাড়িতে সম্পর্কের একটা মাধুর্য আছে। স্বামী স্ত্রীর মাঝে আপনি আজ্ঞে থাকলে সেটা কেমন জানি যান্ত্রিক লাগে। তৃষা তো আর ওর অফিসের জুনিয়র অফিসার নয়। আফজাল সাহেব হো হো করে হেসে উঠে আর্যর পিঠ চাপড়ে বললেন, শোন বাবা আর্য, তোর মা তো কলেজের গোল্ড মেডেলিস্ট। ওর লজিকের সামনে তো বড় বড় ব্যারিস্টাররা কুপোকাত। তবে ও ঠিকই বলেছে, তুই বরং নিজেকে একটু ডিকোড কর। সারাক্ষণ ওই জাহাজের ডেকার ইউনিফর্মের কথা ভাবলে তো হবে না। বাড়ির ভেতরে ক্যাপ্টেনগিরি ছেড়ে একটু সহজ হতে শেখ। আর্য এবার থতমত খেয়ে প্লেটের একপাশে থাকা মাছের কাঁটা সরাতে সরাতে মৃদু স্বরে বলল, আমি চেষ্টা করব। অভ্যাস হয়ে গেছে তো, তাই আর কি। তৃষা আর্যর এই অপ্রস্তুত ভঙ্গি দেখে মনে মনে বড্ড মজা পাচ্ছিল। সে আর চোখে আর্যর দিকে তাকিয়ে দেখল, সেই গম্ভীর ক্যাপ্টেন সাহেবের কান দুটো লজ্জায় কেমন লালচে হয়ে উঠেছে। আফজাল সাহেব এবার তৃষার দিকে তাকিয়ে চোখ টিপে বললেন, মা তৃষা, তুমি চিন্তা করো না। তোমার এই শাশুড়ি মা একবার যখন জেরা শুরু করেছেন, তখন আর্যকে ওর কথা শুনতেই হবে। না হলে এই ডাইনিং টেবিলেই কিন্তু কোর্ট বসে যাবে। জাহানারা বেগম প্রথমে স্বামীর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে পরবর্তীতেই তৃষার দিকে তাকিয়ে স্নেহমাখা কণ্ঠে বললেন, কি রে মা, আমি কি ভুল কিছু বলেছি? তোমার কি শুনতে ভালো লাগে এই আপনি সম্বোধন? একদম যেন বাইরের মানুষের মতো লাগে। তৃষা লজ্জায় মাথা নিচু করে শুধু মৃদু হাসল। ওদিকে টুইঙ্কেল এতক্ষণ একমনে মুরগির রানটা চিবুচ্ছিল, বড়দের সিরিয়াস কথা শুনে সে হঠাৎ খাওয়া থামিয়ে আধো আধো গলায় ফোড়ন কাটল। দাদিয়া, পাপা তো বাণীকে পচা পচা কথা বলে। কখনো স্টুপিড বলে, কখনো ইডিয়েট বলে। টুইঙ্কেলের এই আকস্মিক বিস্ফোরক তথ্যে আফজাল সাহেব হাসতে হাসতে প্রায় বিষম খেলেন। আর্য এবার সত্যিই অসহায় বোধ করছে। সে কাপা গলায় বলল, টুইঙ্কেল, তুমি কিন্তু বেশি বলছো মা। খেয়ে নাও তো জলদি। আফজাল সাহেব হাসি থামিয়ে বললেন, শোনো আর্য, তোমার সব সিক্রেট কিন্তু এই খুদে গোয়েন্দা ফাঁস করে দিচ্ছে। সাবধান। অ্যাসান ভিলার ডাইনিং টেবিলটি তখন প্রাণোচ্ছল হাসির লহরীতে জীবন্ত হয়ে উঠেছে। সেগুন কাঠের ভারী টেবিলের ওপর ধোয়া ওঠা ভাতের গন্ধ, ইলিশের দোপিয়াজা আর মুগ ডালের ঘ্রাণে চারপাশ ম করছে। দীর্ঘদিন পর এই অন্দরমহলে কাচার পোর্সেলিনের বাসনের টুংটাং শব্দের সাথে হৃদয়ের জমানো হাসির ধ্বনিগুলো একাকার হয়ে মিশে যাচ্ছিল। টুইঙ্কেল তার দাদুন আফজাল সাহেবের থালা থেকে এক টুকরো মাছ তুলে নিয়ে বিজ্ঞের মতো বলল, পাপা, তুমি যদি বাণীকে তুমি বলো, তবে আমি তোমাকে আমার নতুন স্টিকারটা দেব। ডিল? আর্য এবার মাথা নেড়ে হেসে ফেলল, ওকে মাম্মাম, ডিল ডান। তৃষা এক ঝলক আর যেদিকে তাকালো ওর মতিগতি বোঝার উদ্দেশ্যে। তবে বরাবরের ন্যায় বেকুব তৃষা এবারও আর্যর মনোভাব বুঝতে ব্যর্থ হল। চোরের মতো উকিঝুঁকি দিচ্ছেন কেন? কোনো কুকর্ম করার ফন্দি আছে নাকি? মিস্টার সার্জেন্ট? হুট করে পেছনে থেকে ভেসে আসা মেয়েলি কণ্ঠটায় থমকে দাঁড়ালো আদ্রিয়ান। পিছু ঘুরতেই দৃশ্যমান হলো কোমরে হাত বেঁধে চোখ দুটো সরু করে চেয়ে থাকা মেহসানাকে। সারাক্ষণ উল্টাপাল্টা চিন্তাভাবনা ঘুরে কেন মাথায়? সবাইকে নিজের মতো মনে করো? স্টুপিড। আদ্রিয়ান কথায় কথায় তাকে স্টুপিড বলেছে এমন ভাব উদয় হতেই মেহসানা ওর দিকে এগিয়ে গিয়ে ঝগড়ুটে কণ্ঠে বলল, কি বললেন মিস্টার? আমি স্টুপিড? তা আপনি কি শুনি? আদ্রিয়ান অপর পাশে ফিরে আনমনে বলল, আমার তো তাই মনে হয়। কি বললেন? নাথিং। মেহসানা ফুঁসতে ফুঁসতে তাকায় ওর দিকে। আদ্রিয়ান ওর পাশ কেটে যেতে যেতে বলল, এই মিস ঝগড়ুটে সরুন তো। মেহেরসানা এবার তেলে বেগুনে জ্বলে উঠল তাকে ঝগড়ুটে বলা মানে। ও কয়েক কদম এগিয়ে গিয়ে এক প্রকার আদ্রিয়ানের কলার আটকে বলল, এই যে মিস্টার, আপনি ঝগড়ুটা কাকে বললেন? আদ্রিয়ান নিজের কলারের ওপর মেহসানার সরু আঙুলগুলোর দখলদারিত্ব দেখে অবাক নেত্রে তাকালো। এই মেয়েটা যে এতটা দুহাতে শাসন করতে জানে, তা তার জানা ছিল না। সে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ঝুলিয়ে মেহসানার চোখের খুব কাছে নিজের মুখটা নিয়ে এল। বাহ, মিস মিমি তো দেখছি একদম অ্যাকশন হিরোইন হয়ে উঠলেন। তা জনসমক্ষে একজন হ্যান্ডসাম ডক্টরকে এভাবে কলার ধরে হ্যারাস করার অপরাধে যে আপনার জেল হতে পারে, সেই হুঁশ আছে? মেহসানা মুহূর্তেই থতমত খেয়ে হাত সরিয়ে নিল। ওর গাল দুটো রাগে আর লজ্জায় লাল হয়ে উঠেছে। সে এক পা পিছিয়ে গিয়ে ওড়না ঠিক করতে করতে বলল, জেল তো আপনার হওয়া উচিত। চোরের মতো কলেজের গেটে উকিঝুঁকি মারছিলেন কেন? নির্ঘাত কোনো ফন্দি আছে আপনার? আচ্ছা, আপনি কি আমাকে ফলো করছেন? আদ্রিয়ান পকেটে হাত পুরে বেশ আয়েশি ভঙ্গিতে দাঁড়ালো। বিকেলের রোদে ওর রোদচশমাটা ঝিলিক দিয়ে উঠল। সে বেশ নির্লিপ্ততা কণ্ঠে বলল, ফলো? আরে ভাই, নিজেকে কি খুব বড় কোনো সেলিব্রিটি ভাবেন নাকি? আমি এই পথ দিয়েই হসপিটালে যাচ্ছিলাম। ভাবলাম সুখনির থেকে বিদায় নেওয়ার সময় তো ওই ভাঙা হাতওয়ালা তৃষা ভাবি আর কিউটি পাইয়ের জন্য আপনার মায়া উথলে পড়ছিল, তাই একবার চেক করে দেখি যে আপনি আবার ঝগড়া করতে করতে কলেজের দেয়াল টপকে পালালেন কিনা। মেহসানা চোখ দুটো বড় বড় করে বলল, আমি মোটেও ঝগড়া করছি না। আপনিই তো গায়ে পড়ে আমাকে স্টুপিড বললেন।
আর এই অসময়ে হসপিটালে যাওয়ার বাহানা তো বড্ড পুরনো। সত্যি করে বলুন তো, কেন এসেছেন? আদ্রিয়ান এবার এক কদম এগিয়ে এল। মেহসানার ললাটে এসে পড়া অবাধ্য কেশগুচ্ছ বাতাসের দোলায় নাচছে। আদ্রিয়ান খুব নিচু স্বরে, অনেকটা ফিসফিস করে বলল, সত্যি শুনতে চান? আচ্ছা, সত্যিটা হলো, আপনার ওই ঝগড়ুটে কণ্ঠস্বরটা না শুনলে আজকের সার্জারিগুলো ঠিক জমে উঠছিল না। ভাবলাম একবার মেজাজটা ঝালিয়ে নেই, তাতে ব্লাড সার্কুলেশন ভালো হয়। আর তাছাড়া, আপনার হোস্টেলের ওই ড্রাগন আপু যদি আপনাকে করিডোরে কান ধরে দাঁড় করিয়ে রাখে, তবে রেস্কিউ করার জন্য তো এই অধমকেই আসতে হবে, তাই না? আপনার ওই ফালতু জোকসগুলো নিজের কাছেই রাখুন মিস্টার সার্জেন্ট। আর হ্যাঁ, ডক্টর হয়ে অন্যের ব্লাড সার্কুলেশন নিয়ে চিন্তা না করে নিজের হার্টবিটটা চেক করবেন। বড্ড বেশি কথা বলেন আপনি। আদ্রিয়ান এবার খানিক হেসে গাড়ির চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, হার্টবিট তো চেক করতেই হবে, তবে ডক্টর হিসেবে নয়, স্রেফ একজন সাধারণ মানুষ হিসেবে। ইদানিং বড্ড অবাধ্য হয়ে গিয়েছে এটা। কি বললেন? নাথিং। আচ্ছা আমি যাই, আমার আবার অত ফালতু টাইম নাই। মেহসানা এবার কিছু বলার আগেই আদ্রিয়ান সোজা গিয়ে গাড়িতে বসল। ধীরে ধীরে গাড়িটি মিলিয়ে গেল সহস্র যানবাহনের ভিড়ে। বিকেলের ম্লান রোদ অ্যাসান ভিলার বাগানে এক অপার্থিব সুষমা ছড়িয়ে দিয়েছে। স্বর্ণঝরা সেই আলোকছটা আম্রপল্লবের ফাঁক গলে তৃষার ললাটে এক মায়াবী টিপ এঁকে দিচ্ছে। জাহানারা বেগম আর তৃষা বাগানের শ্বেতপাথরের বেঞ্চিতে বসে আছেন, আর সামনে ঘাসের গালিচায় টুইঙ্কেল প্রজাপতির পেছনে অবুঝ মত্ততায় ছুটে বেড়াচ্ছে। বাগানের এই অংশটি বড্ড স্নিগ্ধ। প্রাচীন কামিনী গাছের তীব্র সুবাস, দোলনচাপার শুভ্রতা আর ডালিমের রক্তিম আভা মিলেমিশে মৃত্তিকার গাত্রে এক আধো আলো ছায়ার আলপনা বুননে তৎপর। জাহানারা বেগম তৃষার চুলে হাত বুলিয়ে দিতে দিতে দূর দিগন্তের দিকে চেয়ে এক দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখের মণি দুটো যেন অতীতের কোনো ধূসর স্মৃতিতে অবগাহন করছিল। তিনি শান্ত অথচ গভীর স্বরে বললেন, জানো মা তৃষা, এই বাগানটা ছিল আমার একমাত্র কথা বলার সঙ্গী। আর্য যখন নিজেকে আড়াল করে নিল, তখন এই গাছগুলোই আমার হাহাকার শুনেছে। আজ তোমাকে আর এই নাতনিটাকে এখানে দেখে মনে হচ্ছে, আমার বাগানটা যেন পূর্ণিমা খুঁজে পেয়েছে। তৃষা জাহানারা বেগমের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে পরম শ্রদ্ধায় বলল, মা, আপনি ওসব পুরনো কথা ভাববেন না তো। এখন আপনার মেয়ে এসে গেছে না। আর কোনো কষ্ট ছুতে পারবেন আপনাদের ইনশাআল্লাহ। জাহানারা বেগম ওর দিকে উজ্জ্বল দৃষ্টিতে তাকালেন। তৃষা মৃদু হেসে বলল, আচ্ছা না, আমি আপনাকে একটা অনুরোধ করি। হুম করো। আপনি আমাকে তুমি বলবেন না প্লিজ। জাহানারা বেগম কিভাবে জানি তাকালো তৃষা ফের বলল, মেয়েকে কি কোনোদিন মা তুমি করে বলে? তাহলে তুমি আমাকে নিজের মা বলছো? হ্যাঁ অবশ্যই, কিন্তু আমার তো তা মনে হয় না। তৃষা কিঞ্চিত বিস্ময়াভিভূত হয়ে বলল, কেন মা, আমার কোন কথায় বা কাজে আপনি কষ্ট পেয়েছেন? সত্যি বলুন না মা। জাহানারা বেগম এবার সশব্দে হেসে উঠলেন। তৃষার চুপসে যাওয়া মুখাবয়বে চেয়ে বললেন, অন্যায়? তত অবশ্যই, বিস্তর অন্যায় করেছ তুমি। কি মা, মাকে কেউ আপনি করে বলে? তৃষা এইবার নিশ্চিন্ত হেসে বলল, আচ্ছা আমিও তুমি করে বলবো না হয়। বলবি কি রে এক্ষুনি বল। তৃষা প্রসারিত হেসে জাহানারা বেগমের কাঁধে মাথা রাখল। মায়ের তত্তু র পর এই প্রথম কোনো নারীর উপস্থিতিতে মামা গন্ধ অনুভব করল ও। আনমনে বলল, জানো মা, আমার না মা ছিল না। অনেক ছোট বেলায় মাকে হারিয়েছি, তো তাই মায়ের শরীরের গন্ধটাও ভুলে গেছিলাম। আজকে আবার তোমার উপস্থিতিতে মাকে অনুভব করলাম। জাহানারা বেগম ওর মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিতে দিতে স্নিগ্ধ হেসে বলল, আমারও একটা মেয়ের খুব শখ ছিল জানিস। তাই হয়তো আল্লাহ আজ তোকে পাঠিয়েছে। ওরা দুজন যখন এক অদ্ভুত স্নেহের তবে আবদ্ধ হচ্ছে, ঠিক তখনই টুইঙ্কেল এসে ওদের সামনে দাঁড়িয়ে কোমরে হাত বেঁধে বিজ্ঞের ন্যায় বলল, তোমরা দুজন আমায় রেখে কি প্ল্যান করছো শুনি? তৃষা হেসে বলল, আমরা ভাব করছিলাম কিউটি পাই। টুইঙ্কেল ওর ছোট ছোট দুই ভ্রু কুঁচকে, গাল ফুলিয়ে বেশ শাসন করার ভঙ্গিতে বলল, আমি সব বুঝেছি। তোমরা দুজন মিলে দল পাকিয়েছ যাতে আমাকে চকলেট কম দেওয়া হয়। দাদিয়া, তুমিও বাণীর দলে চলে গেলে? দিস ইজ ভেরি ব্যাড। তৃষা হাসতে হাসতে টুইঙ্কেলকে কোলে টেনে নিতে গিয়েই থমকে গেল। পেছনে থেকে এক গম্ভীর আর ভারী কণ্ঠস্বরের গর্জনে পুরো বাগান যেন এক নিমেষে নিথর হয়ে পড়ল। তৃষা, আপনাকে কি 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরা দিয়ে ওয়াচ করতে হবে? তৃষা চমকে পেছনে তাকাতেই দেখল আর্য হাতে একটা ওষুধের ফাইল আর গ্লাস নিয়ে হনহনিয়ে এগিয়ে আসছে। ওর ফর্সা কপালটা রাগে কুঁচকে একাকার। আর্য সামনে এসে দাঁড়াতেই তৃষা আমতা আমতা করে বলল, আসলে আমি। আর্য ওকে কথা শেষ করতে না দিয়ে রাগী গলায় বলে উঠল, আপনি এখনো ওষুধ খাননি কেন? আমি কি এটা আপনাকে শোপিস হিসেবে সাজিয়ে রাখতে দিয়েছিলাম? ঘড়িতে কয়টা বাজে খেয়াল আছে? নিজের শরীরের প্রতি এই চূড়ান্ত অবহেলাটা কি আপনার শখ নাকি সিলেবাসের অংশ? আশ্চর্য। টুইঙ্কেল এবার বিদর্পে আর্যর সামনে গিয়ে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলল,
স্টপ ইট পাপা, তুমি কেন আবার বাণীকে বকছো? তুমি কি জানো না বাণী এখন দাদিয়ার সাথে মামা খেলছে? তুমি খুব পচা, তুমি আবার বাণীকে বকছো। তুমি কি প্রমিজ ভুলে গিয়েছো? দাদিয়া, ওকে আজ ডিনার দিও না। জাহানারা বেগম এবার বেশ করা মেজাজে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালেন। আর্যর ধমক আর তৃষার কাচুমাচু মুখচ্ছবি দেখে তার মাতৃত্বের বোধ এবার বিদ্রোহ করে উঠল। থামো আর্য, একদমই কতগুলো কথা বলে ফেললি তুই? মেয়েটা সবে একটু হাসিখুশি মনে আমার সাথে গল্প করছিল, আর তুই তোর সেই সমুদ্রের গর্জন নিয়ে হাজির হলি? আর সব থেকে বড় কথা, তুই আবার ওকে আপনি বললি কেন? আমি কি একটু আগে খাওয়ার টেবিলে তোকে ফার্সি ভাষায় কিছু বুঝিয়েছিলাম? আর্য হুট করে মায়ের এই রঞ্চণ্ডী রূপ দেখে থতমত খেয়ে গেল। সে হাতের গ্লাসটা একটু সরিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, মা, ওটা তো অভ্যাস। আসলে প্রফেশনাল লাইফে ডিসিপ্লিন মেইনটেইন করতে করতে ওটা মুখ দিয়ে বের হয়ে যায়। ডিসিপ্লিন তোর জাহাজে রাখো আর্য। এই বাড়িতে সম্পর্কের একটা ব্যাকরণ আছে। তুই কি তোর জন্মদাত্রী মাকে কোনোদিন আপনি বলেছিস? তবে নিজের অর্ধাঙ্গিনীকে কেন এই যান্ত্রিক সম্বোধনে দূরে সরিয়ে রাখিস? শোন, আজ যদি তুই ওকে তুমি বলে ওষুধটা না খাওয়াস, তবে আজ রাতে তোর ডিনার ক্যান্সেল। দরকার হলে তুই তোর জাহাজের শুকনো বিস্কুট চিবিয়ে রাত কাটাবি। জাহানারা বেগমের এই আলটিমেটামে আফজাল সাহেব দূর থেকে মুচকি হাসলেন। আর্য এবার সত্যিই প্রমাদ গুণল। সে একবার তৃষার দিকে তাকালো। তৃষা তখন ওড়নার কোন আঙুলে জড়িয়ে ঘাসের গালিচার দিকে চেয়ে আছে। আর্য একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ইগো আর অভ্যাসের দেয়ালটা এক ঝটকায় ভেঙে ফেলল। সে ধীর পায়ে তৃষার একদম কাছে গিয়ে দাঁড়ালো। গলার স্বরটা একদম খাদে নামিয়ে, বড্ড নরম আর স্নিগ্ধ করে বলল, তৃষা, এই নাও তোমার ওষুধ। প্লিজ, দেরি করো না। অতঃপর ও জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলল, এবার হয়েছে? জাহানারা বেগম মনে মনে হাসলেও মুখে কাঠিন্য বিদ্যমান রেখে গম্ভীর স্বরে বললেন, হুম। এদিকে আর্যর কণ্ঠের সেই তুমি সম্বোধনের পরশে তৃষার হৃদযন্ত্রে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। ও স্তব্ধ হয়ে রইল ক্ষণকাল। সে চমকে আর্যর চোখের দিকে তাকালো। আর্যর সেই তপ্ত চোখে এখন আর শাসন নেই, আছে এক অদ্ভুত আত্মসমর্পণ। তৃষা নিঃশব্দে গ্লাসটা হাতে নিল। আর্যর আঙুলের ছোঁয়া যখন তৃষার হাতের তালুতে লাগল, এক বিদ্যুৎ গতির শিহরণ বয়ে গেল দুজনের মাঝে। ধোঁয়াটে মেঘাচ্ছন্ন আকাশ। সকাল থেকেই বইছে কিঞ্চিত ঝড়ো হাওয়া, তবে বৃষ্টির বালাই নেই কোথাও। তবে এই মেঘলা দিনেই ব্যতিব্যস্ত সমগ্র অ্যাসান ভিলা। সিলেট থেকে আসা অতিথিদের পদচারণায় মুখরিত অঙ্গন। আর্যর মাতামহ কুলীন বংশের মানুষ। আর্যর বড় মামা মোজাম্মেল হক অত্যন্ত রাশভারী মানুষ। তার বড় ছেলে শাহরিয়ার ২৬ বছর বয়সী চৌকসু যুবকটি পেশায় স্থপতি এবং ছোট মেয়ে অষ্টাদশী রাইসা সদ্য কলেজে পা দিয়েছে। মেজ মামা মাজহারুল হকের দুই কন্যা, বড়জন যেমন রূপবতী, ছোটজন তেমনি দুরন্ত। দুজন পিঠোপিঠি বোন হওয়ায় বড় মেয়ে অহনার বয়স ২২ আর অরুর বয়স ২০। ছোট মামা মকবুল হোসেনের ৩ সন্তান এখনও শৈশবের গণ্ডি পেরোয়নি। অন্যদিকে আর্যর বড় খালার বিয়ে হয়েছে মৌলভীবাজারে, তার একমাত্র কন্যার বিবাহ হয়ে গেছে। ছোট খালা থাকেন সুনামগঞ্জে, যার দুই পুত্র এখনও বিদ্যালয়ের গণ্ডি পার হতে পারেনি। আজ এহসান ভিলার বৈঠকখানায় রূপালী তোষতরিতে চা নাশতার পর্ব যখন তুঙ্গে, তখনই মূল প্রসঙ্গের অবতারণা করলেন বড় মামা মোজাম্মেল হক। মেজ মামা মাজহারুল হক আর মেজ মামি আসমা বেগমও আজ বিশেষ এক প্রস্তাব নিয়ে এসেছেন। শাহরিয়ারের সাথে অহনার পরিণয় সূত্রের বন্ধন দৃঢ় করতেই তাদের এই তড়িঘড়ি আগমন। পারিবারিক এই মাঙ্গলিক অনুষ্ঠানের লগ্ন স্থির হয়েছে আগামী মাসে। আর এখন মাসের মাঝামাঝি বিদ্যমান। বৈঠকখানায় তখন চাঁদের হাট বসেছে। সিলেটি টানের কিঞ্চিত রেশ আর পারিবারিক আড্ডার গুঞ্জনে এহসান ভিলা আজ যেন উৎসবের রঙে রঙিন। মোজাম্মেল হক চায়ের কাপে চুমুক দিয়ে জাহানারা বেগমের দিকে তাকিয়ে গম্ভীর অথচ স্নেহমাখা স্বরে বললেন, বুঝলি জাহানারা, শাহরিয়ার আর অহনার এই বিয়েটা কিন্তু আমাদের আব্বার অনেক দিনের ইচ্ছা ছিল। দুই ভাইবোনের ছেলেমেয়ের মিলন হবে, এর চেয়ে খুশির খবর আর কি আছে? তাই বিয়েটাও সামনের মাসের ১০ তারিখেই ঠিক করি, কি বলিস? মাজহারুল হক পাশ থেকে সায় দিয়ে বললেন, একদম ঠিক। আমরাও চাই শুভ কাজটা দ্রুত সেরে ফেলতে। এজন্যই বলছিলাম আপা, তুই যদি কালকেই আমাদের সাথে যাস তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আম্মাও তোর কথা বলে, আর এখন তো আর্য এসেছে। জাহানারা বেগম সম্মতিসূচক মাথা নাড়িয়ে বললেন, আচ্ছা বেশ, যাব না হয়। ঠিক সেই মুহূর্তেই রান্নাঘর থেকে বড় এক তোষতরিতে জুসের গ্লাস আর নাস্তা নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করল তৃষা। ওর ডান হাতটা এখনো পুরোপুরি শক্ত হয়নি, তবুও চঞ্চল মনে সবার সেবা করতে ও মরিয়া। বড়দের কথায় তাল মেলাতে মেলাতে ও মেজ মামি আসমা বেগমের কাছাকাছি পৌঁছাল। আসমা বেগম তখন তার নতুন টাঙ্গাইল শাড়ির আঁচল ঠিক করতে ব্যস্ত ছিলেন। তৃষা ট্রেটা নামাতে গিয়ে হঠাৎ কার্পেটের কোনায় ওর পাটা একটু মুচকে গেল। টাল সামলাতে না পেরে হাতের ট্রেটা কিঞ্চিত হেলে পড়ল। ও মা, এ কি করল? তড়িৎ আর্তনাদে আসমা বেগম লাফিয়ে উঠলেন।
স্ট্রবেরি জুসের কয়েক ফোঁটা টপ টপ করে ওনার দামি শাড়ির হাতায় আর বুকের কাছে লেপটে গেল। পুরো ঘর যেন এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। তৃষা ভ্যাবাচ্যাকা খেয়ে ট্রেটা টেবিলের ওপর রেখে জিভ কাটল। ওর মুখটা এক লহমায় পাংশুটে হয়ে গেল। অত্যন্ত দুঃখিত মামি, আমি আসলে ব্যালেন্স হারিয়ে ফেলেছিলাম। আসমা বেগম মুখটা বিকৃত করে শাড়ির ওপর হাত বুলিয়ে চিৎকার করে উঠলেন। জাহানারা আপা, এ কি মেয়ে এনেছেন ঘরে? একটা জুস দেওয়ার ক্ষমতা নেই যার, সে সংসার সামলাবে কি করে? আমার শাড়িটার 12টা বাজিয়ে দিল। কাজকর্মে তো বিন্দুমাত্র শ্রী নেই, একদম আনাড়ি। আর্যর মতো ছেলের সাথে কার বিয়ে দিলেন আপা? এ তো দেখছি নিজের পা সামলাতেই হিমশিম খাচ্ছে। আসমা বেগমের এই কড়া কথাগুলো তীরের মতো তৃষার বুকে বিঁধল। ও নির্বাক দৃষ্টিতে চেয়ে আছে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীর পায়ে নেমে এল আর্য। ও সম্ভবত সবটাই শুনেছে। আর্যর মুখটা থমথমে, কিন্তু চোখের দৃষ্টি বড্ড শান্ত। ও সরাসরি তৃষার পাশে এসে দাঁড়ালো। তৃষার কাঁধে হাত রেখে অত্যন্ত গম্ভীর অথচ স্পষ্ট স্বরে আসমা বেগমের দিকে তাকিয়ে বলল, মামি, শাড়ির দাগ কিন্তু সাবানে উঠে যায়, কিন্তু মানুষের সম্মানবোধ একবার দাগি হলে তা আর ধোয়া যায় না। তৃষা আপনার শাড়িটা নষ্ট করতে চায়নি, ওটা স্রেফ একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর ও কতটা আনাড়ি বা কতটা দক্ষ, সেটা বিচার করার জন্য ওর স্বামী হিসেবে আমি একাই যথেষ্ট। আপনারা এখানে মেহমান হয়ে এসেছেন, আনন্দ করতে এসেছেন। আশা করি ছোটখাটো বিষয়ে কটু কথা বলে এই সুন্দর পরিবেশটা আর তেতো করবেন না। আর্য এবার তৃষার দিকে ফিরল। ওর কণ্ঠস্বরটা এবার একটু বেশিই মোলায়েম, সবাইকে শুনিয়ে ও তৃষার উদ্দেশ্যে বলল, আর তৃষা, তুমি এখানে কেন? তোমাকে কিছু করতে বলা হয়েছে? যাও গিয়ে রেস্ট নাও, ইউ আর সিক। অ্যান্ড ডোন্ট এভার থিঙ্ক ইউ অ্যালোন ইন দিস। আই রাইট হিয়ার উইথ ইউ অলওয়েজ। আর্যর বলিষ্ঠ উত্তর শুনে আসমা বেগম চুপসে গেলেন। বড় মামা মোজাম্মেল হক পরিস্থিতি সামাল দিতে বললেন, আরে বাদ দাও তো, ছোট মানুষ, ভুল হতেই পারে। আর্য ঠিকই বলেছে, চলো আমরা বিয়ের বিষয়ে আলাপ করি। তৃষা বিস্ময় বিহবল নেত্রে আর্যর পানে চাইল, সে দৃষ্টিতে কৃতজ্ঞতার প্লাবন আর নির্ভরতার এক অবর্ণনীয় আবেশ মিলেমিশে একাকার। ও হয়তো ভাবতে পারিনি আর্য ওকে এভাবে সঙ্গ দিবে। অতঃপর আর্যর অভয়বাণী হৃদয়ে মেখে, অবনত মস্তকে ধীর চরণে ও 2 তলার উদ্দেশ্যে প্রস্থান করল। সমগ্র মধ্যাহ্ন জুড়ে চলেছে বর্ষণের প্রবল দাপট। ধরিত্রী যেন এক অদ্ভুত প্রশান্তিতে অবগাহন করছে। সন্ধ্যা নামার কিছুকাল পরেই বৃষ্টির সেই উন্মত্ততা স্তিমিত হয়ে এল। দুলুক গাত্র হতে ঝরা অবিরল ধারা এখন মৃদু ঝিরিঝিরি পবনের রূপ নিয়েছে, সেথায় এখন কেবল অলস মেঘের আনাগোনা। ভেজা পিছঝালা পথ আর গাছগাছালির ডগা থেকে টুপটুপ করে ঝরে পড়া জলবিন্দুরা জানান দিচ্ছে, এক পশলা ঝড়ের অবসান হয়েছে। শান্ত ধরণী এখন নিস্তব্ধতার চাদর মুড়ি দিয়ে রজনীর অপেক্ষায় প্রহর গুনছে। তৃষা ব্যালকনিতে বসে বৃষ্টিস্নাত পরিবেশ উপভোগে ব্যস্ত। ঝিরিঝিরি বাতাস ওর একগুচ্ছ কেশ নিয়ে অবাধ্য খেলায় মত্ত হয়েছে। আর সেগুলোই থামানোর ব্যর্থ প্রচেষ্টা করছে ও। হঠাৎ পেছনে থেকে ভেসে আসা পৌরুষ পদধ্বনিতে পিছনে ঘুরে তাকালো ও। আর্য ভেতরে ঢোকার আগে একবার দরজায় টোকা দিতে চেয়েছিল, কিন্তু তৃষা তাকাতেই ও সেটা না করে সরাসরি রুমে প্রবেশ করল। তৃষা ওকে দেখে তৎক্ষণাৎ ভিতরে ঢুকতে গিয়ে আবারও হোঁচট খেয়ে পড়তে গেল, তবে এবার আর পড়ল না, দ্রুত পদক্ষেপে আটকে ধরলেও জানলার শিকটা। আর্য এক ঝলক গম্ভীর দৃষ্টিতে তাকালো। তৃষার মনে হলো এই বুঝি বকবে লোকটা। কিন্তু এবার আর সেটা ঘটল না, বরঞ্চ আর্য ভরাট কণ্ঠে বলল, রেডি হয়ে নিন, আমরা বের হব। তৃষা অবাক হলো, এই বৃষ্টির মধ্যে কোথায় যাবে ওরা? ও প্রশ্নাত্মক দৃষ্টি মেলে বলল, কোথায় যাব? শপিংয়ে। মানে? আর্য তাকাতেই ও ফের আমতা আমতা করে বলল, না মানে এখন কেন? আমি বলছি তাই। আর এমনিতেও কাল সকালে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হব আমরা। কেনাকাটা করার সময় পাবো না, আর তাছাড়া আপনার তো এনাফ ড্রেস নেই বোধ হয়। তৃষা ভ্রু গোটায়, পর্যাপ্ত পোশাক নেই মানে? এই তো সেদিনও এক গাদা খানিক পোশাক কিনে দিল আর্য ওকে। আবার এক্ষুনি ও বিরোধিতা করতে গিয়ে বলে, আরে সেদিনই না কতগুলো শপিং করলাম। এখন আবার। তাকে কথা শেষ করতে দিল না আর্য বেশ ধমকের স্বরে বলল, বড্ড বেশি কথা বলেন আপনি। রেডি হতে বলেছি, রেডি হয় নিন। তৃষা মুখ কাচুমাচু করে তাকায়। এবার আর প্রতিবাদ করে না। আর্য আর কিছু না বলে রুম থেকে বের হতে উদ্যত হয়। প্রায় চলে গিয়েছিল দরজার চৌকাঠ বেরোবে, ঠিক ততক্ষণই তৃষা ওকে পিছু ডেকে বলে, এই শুনুন। আর্য ঘুরে তাকায়, হুম? টুইঙ্কেল কোথায়? না মানে ও যাবে না? না, বৃষ্টির ভিতর ওকে নিব না। এ মা, সে কি? কেন? ও আচ্ছা, বৃষ্টির জন্য তো। হুম, আচ্ছা। কথা শেষ করে আর্য যেই না বের হবে, আবারও তৃষা ওকে ডাকল, আচ্ছা শুনুন। আর্য ফের ঘুরে তাকায়, ওকে না নিয়ে গেলে কান্নাকাটি করবে না? না, ও ওর দাদিয়ার কাছে থাকবে। আপনি বলেছেন ওকে? হুম, আচ্ছা। আর্য এবার প্রস্থান প্রস্তুত। দ্রুত বের হয়েই গাড়ি বের করবে ও।
কিন্তু ওই যে আবারও ডাকলো তৃষা ওকে। শুনুন না। আর্য আবারও ঘুরে তাকালো। তবে এবার কিঞ্চিত ভ্রু গোটানো। এদিকে বারবার ডাকায় কিছুটা ইতস্তত তৃষা নিজেও। জোরপূর্বক হেসে পরিস্থিতি সামাল দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে ও। কিছু বলার আগেই আর্য ওর দিকে এগিয়ে আসলো। তৃষা ভাবল এই বুঝি লোকটা ধমক দেয়। তবে এবার আর তেমন কিছুই হলো না। আর্য সোজা এগিয়ে এসে বিছানার উপর বসে বলল, বলুন, আগে আপনার সব কথা শুনি। তারপরে যাব না হয়। একে একে সব কথা শেষ করবেন আপনি। দেখি ঝুলিতে কত কথা জমা আছে। আর্যর এমন অতর্কিত শান্ত আত্মসমর্পণে তৃষার হৃদস্পন্দন এক লহমায় অবাধ্য হয়ে উঠল। ললাটে বিন্দু বিন্দু ঘাম আর কম্পিত ওষ্ঠাধরে এক লাজুক বিহ্বলতা খেলে গেল। আর্যর এই প্রশান্ত ভঙ্গি দেখে তৃষা বড্ড অপ্রস্তুত বোধ করল। ও ওড়নার কোণটা আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে আলতো হেসে বলল, ইয়ে মানে আমি বলছিলাম, হুম বলুন, শোনার জন্যই তো বসে আছি। আসলে, হুম। তৃষা এবার সমস্ত সাহস এক লহমায় সঞ্চয় করে বলেই ফেলল। আচ্ছা আপনি আবার আমাকে আপনি করে কেন বলছেন? মানে, না মানে একবার আপনি একবার তুমি শুনতে কেমন জানি লাগে। আর্য চোখ সরু করে বলল, তাহলে এখন সলিউশন কি? অলওয়েজ তুমি করে বলবেন। হুম। হঠাৎ মুখ ফসকে এমন কথা বলে নিজেও কিছুটা বিভ্রান্ত তৃষা। ওর অস্বস্তি দূর করতে আর্য তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে পড়ল, বেরিয়ে যেতে যেতে বলল, দ্রুত আসুন, কুইক। ও বেরিয়ে যেতেই তৃষা কোমরে হাত বেঁধে দাঁতে দাঁত চেপে বলল, মিস্টার খাইস্টাউদ্দিন কোথাকার, স্বাভাবিক কথার ভিতরে সিরিয়াসনেস নিয়ে চলে আসতে হয়। তারা চিহ্ন। বৃষ্টিধৌত খুলনার রাজপথ তখন এক মায়াবী রূপ ধারণ করেছে। পিচঢালা কালো পথের বুকে ল্যাম্পপোস্টের হলদেটে আলো পড়ে এক দীর্ঘ ছায়া বিলাসের সৃষ্টি করেছে। আর্যর গাড়িটি যখন শিববাড়ি মোড় পেরিয়ে নিউ মার্কেট অভিমুখে ছুটছে, তখন চারপাশের বাতাসে ভেজা মাটির সেই সোদা গন্ধ আর কামিনী ফুলের মৃদু সুবাস এক অপার্থিব আবেশ ছড়িয়ে দিচ্ছে। বাজারের আধুনিক বিপণিবিতানগুলোর কাছের দেওয়ালে বৃষ্টির শেষ বিন্দুগুলো তখনও মুক্তদানার মতো জমে আছে, যা নাগরিক জৌলুসের মাঝেও এক স্নিগ্ধ বিষণ্ণতা ফুটিয়ে তুলেছে। বর্ষণ পরবর্তী এই নিস্তব্ধ শহরে জনসমাগম আজ কিঞ্চিত বিরল হলেও, শপিং মলের উজ্জ্বল আলোকসজ্জায় তৃষার চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। আর্য অত্যন্ত শান্ত পায়ে ওর পাশে হাঁটছে। ভিড় এড়াতে আর্য বারবার তৃষাকে নিজের বাহুর ঘেরাটোপে আগলে রাখছে, যাতে কেউ ধাক্কা না দেয়। একটি নামী পোশাকের দোকানের সামনে দাঁড়িয়ে আর্য ভেতরে প্রবেশ করার ইশারা করল। সেলস গার্ল এগিয়ে আসতেই আর্য নির্বিকার গলায় বলল, উনাকে লেটেস্ট ডিজাইনের কিছু শাড়ি আর সালোয়ার কামিজ দেখান। কালার যেন একটু সলিড আর এলিগ্যান্ট হয়। ত্রিশ আর কিছু বলার সুযোগ পেল না। সেলস গার্লটা বিনম্র হেসে ওকে নিয়ে ভিতরে গেল। সেলস গার্ল যখন একের পর এক জমকালো শাড়ি আর সালোয়ার কামিজ আর বাহারি পোশাকের পসরা মেলে ধরছিল, তৃষা তখন দামের ট্যাগ দেখে রীতিমতো আঁতকে উঠছে। ও আর্যর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এই যে মিস্টার, আপনি কি ব্যাংক লুট করে এসেছেন? একটা সাধারণ কামিজের দাম যা দেখাচ্ছে, তাতে আমার পুরো মাসের পকেট মানি চলে যাবে। চলুন এখান থেকে। আর্য নির্বিকার ভঙ্গিতে একটি গাঢ় ল্যাভেন্ডার রঙের জর্জেট কামিজটা পরখ করতে করতে বলল, ব্যাংক লুট করতে হয়নি, নিজের উপার্জিত টাকা খরচ করছি। আর বেশি কথা না বলে, জাস্ট পিক হোয়াট ইউ লাইক। তৃষা ঠোঁট উল্টে বলল, বললেই হলো, আপনি তো আমাকে পুরো ফ্যাশন প্যারেডে নামিয়ে দিচ্ছেন। আর্য তৃষাকে কিছু না বলে কাউন্টারে দাঁড়িয়ে খুব সাবলীল ভঙ্গিতে নিজের ব্ল্যাক কার্ডটা এগিয়ে দিয়ে সেলস গার্লকে নির্দেশ দিল, শুনুন, এই ল্যাভেন্ডার জর্জেট আর ব্ল্যাক সিকোয়েন্সটা ছাড়াও ওই যে কর্নারে রাখা নেভি ব্লু পিওর সিল্কের শাড়িটা, কাঞ্চিপুরাম স্টাইলের ওটা আর ওই পিচ কালারের হ্যান্ড এমব্রয়ডারি করা 3 পিসটাও প্যাক করুন। তৃষা এবার আর চুপ থাকতে পারল না। সে আর্যর হাতের ওপর হাত রেখে প্রায় চিৎকার করে উঠল, থামুন। আপনি কি এই পুরো দোকানটা বাড়িতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন? একটা নেভি ব্লু সিল্কের দামই তো 24,000 টাকা। আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তবে আর্য ওর কথার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না, বরং বেরিয়ে যেতে যেতে সেলসম্যানের উদ্দেশ্যে বলল, সবগুলো হোম ডেলিভারি করে দেওয়ার ব্যবস্থা করবেন। ব্যাস বেরিয়ে গেল ও আর পেছনে ফুঁসতে ফুঁসতে এক পর্যায়ে বেরিয়ে গেল তৃষাও। তবে কেনাকাটার পর্ব সেখানেই শেষ হলো না। আর্য যেন আজ প্রতিজ্ঞাবদ্ধ তৃষাকে আপাদমস্তক বদলে দিতে। জুতো থেকে শুরু করে ম্যাচিং পার্স, কিছুই বাদ গেল না। এরপর আর্য ওকে নিয়ে ঢুকল এক অভিজাত জুয়েলারি শপে। কাচের শোকেসে রাখা স্বর্ণ আর হীরের অলংকারের ঔজ্জ্বল্যে তৃষা এক নজরেই বুঝে নিল, এখানে পা রাখা মানেই বিপত্তি। ও বেশ সতর্কভাবে আর্যর পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই আর্যর গম্ভীর কণ্ঠস্বর ওকে থামিয়ে দিল। কোথায় যাচ্ছেন? এদিকে আসুন। তৃষা বিড়বিড় করে বলল, আসলে আমার কোনো গয়নার প্রয়োজন নেই। যা কেনা হয়েছে, তা দিয়েই 3-4টে বিয়ে বাড়ি অনায়াসেই পার করে দেওয়া যাবে। চলুন এবার ফিরে যাই। আর্য কোনো উত্তর দিল না। ও সরাসরি কাউন্টারের সেলসম্যানকে উদ্দেশ্য করে বলল, সিম্পল ডায়মন্ডের কিছু কানের দুল আর একটা স্লিক নেকপিস দেখান।
খুব বেশি জমকালো হবে না, কিন্তু রুচিশীল হতে হবে। সেলসম্যান বেশ কয়েকটা ট্রের পসরা সাজিয়ে ধরল। তৃষা পাশ থেকে বারবার না করার ইশারে করলেও আর্যর দৃষ্টি ছিল স্থির। সে অত্যন্ত সূক্ষ্ম চোখে প্রতিটি নকশা পরখ করছিল। হঠাৎ ওর নজর কাড়ল একটি অতি সাধারণ অথচ অসম্ভব মার্জিত ডায়মন্ডের লকেট, যার ঠিক মাঝখানে একটি নীলকান্ত মণি সমুদ্রের গভীরতার নীল হয়ে আছে। আর্য ইশারায় তৃষাকে কাছে ডাকল। তৃষা কাছে আসতেই আর্য কোনো ভূমিকা ছাড়াই লকেটটি হাতে নিয়ে তৃষার গলার কাছে ধরল। ওর ঠান্ডা আঙুলের ছোঁয়া তৃষার ত্বকে লাগতেই ও আর্স্ট হয়ে গেল। তৃষা বাধা দেওয়ার স্বরে বলল, দেখুন, এসবের কোনো মানে হয় না। আমি এত দামি জিনিস সামলাতে পারবো না। আর্যর চোয়াল শক্ত হয়ে এল। সে লকেটটা রেখে দিয়ে বেশ ভারী গলায় বলল, সামলানোর দায়িত্ব আপনার নয়, ওটা আমার। আর আমি যেটা দিচ্ছি সেটা নিতে শিখুন। তৃষা আর কোন কথা বলতে পারল না। নিশ্চুপ নির্বাক ভঙ্গিমায় চেয়ে রইল আর্যর দিকে। রিচেক দিতে পারিনি, চলবে।